তাহলে এই বাংলাদেশে যদি জামাত ক্ষমতা আসে তাহলে জামাতের যে থিসিসটা দিয়েছিল সেটা ভুল প্রমাণিত হবে না? এটা ভারত হয় না, বরং এটা আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসে। জামাত হয়ে গেছে। আমি এই থিসিসের জন্য আমি চাই যে জামাত অন্তত ক্ষমতা আসুক। জনাব মুজিবুর রহমান মঞ্জু, একেবারে কি এখানে প্রশ্ন করার সুযোগ আছে? ববি ভাইয়ের প্রশ্ন কথা বলবার পরে একেবারে দেখবেন যে প্রশ্নগুলো এসছে, এই যে সেভ এক্সিট নামে একটা আলোচনা হচ্ছে সব জায়গায়। একজন নেতা বললেন, নেতারা অনেক সময় বক্তব্যে অনেক কথাই বললেন, কিন্তু সেই কথাটা এমনভাবে মানে ওই কোনো একটা গান পপুলার হয় কখন, যে গানটা সবার মনে হয় আমার এখন এইটা এমন পপুলার হয়ে গেল প্রত্যেকটা উপদেষ্টার উত্তর দিচ্ছে। তাহলে কি ববি হাজ্জাজের কথা হয় ঠিক, যে যাদেরকে এখানে যারা এসছে আসলে তারা আসবার কথা ছিল না, তারা আসলে আগে যেরকম কালার ছিল কালার চেঞ্জ হয়ে গেছে, তাদের অনেকের চাকচিক্য বেড়েছে? আমি যেটা দেখি সামগ্রিকভাবে আমাদের যে ভুলটা হয়েছে, আমি সামগ্রিক সবারই ভুলটা হয়েছে। ভুল নিয়ে খালি আলোচনা করলে তো হবে না, আমাদের আসলে কী করা উচিত সেটা আলোচনা করতে হবে। ভুল যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা কোনো প্রায়োরিটি ফিক্স করি নাই, সবাই মিলে ঠিক করি নাই যে চলেন সবাই মিলে 500 কিলোমিটার দৌড় দেবো। আমরা যার প্রায়োরিটি ফিক্স করে নিয়েছি। যেমন দেখবেন বিএনপি খুব অল্প কিছুদিন পরেই প্রথমে বলল যে আপনার একটা এই নির্ধারিত সময় বা যতটুকু সময় লাগে ততটুকু দিবে সরকারকে। এরপর থেকে তারা শুরু করলো যে নির্বাচনের একটা রোড ম্যাপ দিতে হবে। ঠিক আছে, এক একজন এক এক জায়গায় আমরা স্ক্যাটার্ড হয়ে পড়লাম। এরপরে তো জাতীয় ঐকমত্য কমিশনের কাজটা, যেগুলো আমরা সব জানি। কথা হচ্ছে যে এই যে অস্থিরতার কারণে আজকে যে সেফ এক্সিটের কথাটা আসছে, এটা কেন আসছে? এটা আসছে সেফ এক্সিট, আমি কালকে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এমন কি করেছে সেফ এক্সিট লাগবে? সেফ এক্সিট কার দরকার? আমি যেটা মনে করি, কেউ যদি চাঁদাবাজি, ধান্দাবাজি বা দুর্নীতি না করে, তার তো সেফ এক্সিট নিয়ে অরিড হওয়ার কোনো প্রশ্ন নাই। সেফ এক্সিট তো আমাদের সবারই লাইফে দরকার। ধরুন আপনি যেখানে কাজ করেন আপনার অফিসে, আপনি যদি এখানে দুর্নীতি করেন তাহলে তো আপনি এখান থেকে সেফ এক্সিট পাবেন না, আপনাকে একটা অপমানজনকভাবে এখান থেকে বিদায় নিতে হবে, বা আপনি এখান থেকে বিদায় নিলেও এই অফিস আপনার বিরুদ্ধে কেস করবে, আপনার বিরুদ্ধে বদনাম করে বেড়াবে। এটাও তো একটা আনসেফ একটা এক্সিট হবে, তাই না? তাহলে আমাদের প্রত্যেকের লাইফে একটা সেফ এক্সিট দরকার। মানে আমরা যেমন ওনাদের কিন্তু একটা এক্সিট টাইম চলে আসছে, ফেব্রুয়ারি ইলেকশন যদি হয়, মার্চে ওনাদের সবাইকে এক্সিট নিতে হবে। সেই এক্সিট নেওয়ার পরে কিছু কিছু উপদেষ্টার খুব সুনাম হবে, প্রশংসা করবে মানুষ যে ওনারা অনেক ভালো কাজ করেছেন। আর কিছু কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুদকে মামলাও হতে পারে, ওনারা গ্রেফতারও হতে পারেন। ওই যারা গ্রেফতার হবেন বা মামলায় পড়বেন বা বদনামিতে পড়বেন, তাদেরই আসলে এক্সিটটা আনসেফ এক্সিট হবে। এর বেশি আমি আপাতত দেখি না। এখন যদি মনে করেন যে রাষ্ট্র ব্যবস্থা বদলে যাবে, তখন তো আমাদের সবাই আনসেফ হয়ে যাবে, সেটা আলাদা জিনিস। আমরা জানো গণ অভ্যুত্থানের পক্ষে, গণ অভ্যুত্থানের শক্তি ছিলাম, তারা তো সবাই মানে আমাদের এখানে অনেক সময় বলা যায় আপা আসতেছে আবার, ঠিক আছে? তো আপা তো ছিলই এখানে, আবার আসার আমাদেরকে ভয় দেখায় লাভ কি? আপা এখানে ছিল, তার সমস্ত শক্তি নিয়ে ছিল। আপা যে শক্তি নিয়ে ছিল, আল্লাহ জানে জীবন উনি আর ওই শক্তি ফিরে পাবেন কিনা, তাহলে হ্যাঁ, বা অন্য কেউ ওই বাংলাদেশে আর পাবে কিনা। তো আপা ওই শক্তি নিয়ে থাকা অবস্থায় তো ভাই আমরা পালাই যাই নাই, আমরা ওই কলা পাতায় শুয়ে সীমান্ত পাড়ি দেই নাই, ঠিক আছে? বা লম্বা দাড়ি রেখে ট্রলারে উঠে যাই নাই। আমরা তো আপার সর্বশক্তিমান অবস্থায় এই বাংলাদেশে ছিলাম, মিছিল করেছি, অ্যারেস্ট হয়েছি, আহত হয়েছি, তারপরে ছিলাম। তো সুতরাং যারা এগুলো এই সমস্ত কথা বলে, সেফ এক্সিট টেক্সিট নিয়ে নানা ধরনের প্রশ্ন তোলে, এগুলো আমি মনে করি একটা মুখরোচক না, আপনাদের জন্য ভালো জিনিস। দুইটা মানে এক করছেন না, আমি এক করছি না। আমি সেফ এক্সিট নিয়ে একটা প্রশ্ন হলো, একটা হলো আমি নাম ধরে বলি, নাহিদ একটা কথা বললো, সেটা একটা প্রশ্ন, মানে সেটাকে মানে উপদেষ্টারা একভাবে নিয়েছে। আর দেশের বাইরে যে আওয়ামী প্রোপাগান্ডা আছে সেটা একটা, তারা বলছে যে অনেক উপদেষ্টা তো আপার কাছে ফোন করে হাউমাউ করে কান্নাকাটি করে হাতে পায়ে ধরছে, তারা একটা সেফ এক্সিট চায়, তাদের চিন্তা চেতনা এক। আচ্ছা বিপু, আমি আপনাকে বলি, আমার প্রশ্ন হলো আমাদের উপদেষ্টাদের এই প্রশ্ন এটা উত্তর দেওয়া লাগে, কিংবা এই ভয়টা তারা প্ল্যান কেন? আমরা তো সরকারের প্রত্যক্ষ অংশ না, কিন্তু যেহেতু এই রাষ্ট্রটা এখন চলছে, আমরা যেহেতু সবাই একই আন্দোলনের শক্তি ছিলাম, আমরা তো সবাই সবাইকে চিনি, জানি। আমার কাছে মনে হয় যে এখানে কিছু কিছু উপদেষ্টার ব্যাপারে প্রশ্ন উঠেছে, তাদের গভর্নেন্স নিয়ে প্রশ্ন উঠেছে, কিছু কিছু উপদেষ্টার কার্যক্রম বক্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। হওয়াটা খুবই স্বাভাবিক, কাজ যত করবেন আপনার বিতর্ক হবে, ইত্যাদি হবে। কিন্তু কথা হচ্ছে যে এইগুলো স্পেসিফিক। যেমন আমি আপনাকে বলি, আমি যদি বলি যে আমি জানি কার কার সেফ এক্সিট দরকার, তা আপনি তো বলবেন তো জানলে জানান না কেন, বলেন আমাকে, তাই না? এটা তো কোনো বিষয় না, আমরা তো এখানে নাম ধরেই আলোচনা করতে পারি। সো এগুলো হচ্ছে এক ধরনের পর্দার অন্তরালে এক ধরনের মান অভিমান, ঝগড়াঝাটি, দেনা পাওনার ব্যাপার থাকে। মানে আমি
সেটা কি এখন এই ধরনের কিছু আছে কিনা আমি জানি না, আদারওয়াইজ নিজেরাই তো সব। কার কি সেফ এক্সিটের দরকার, কার কি বিষয়, সেটা আপনারা হয় নিজেরা সমাধান করেন, নিজেরা আলোচনা করেন। পাবলিকলি এই আলোচনা যদি আনেন তাহলে এটা আপনাদেরই ক্ষতি। আমি যদি এখন পাবলিকলি ববি ভাইয়ের বিরুদ্ধে বলি, ববি ভাই আমার বিরুদ্ধে বলতে পারবে না? অবশ্যই পারবে, কারণ আমরা তো খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি, এখনো ঘনিষ্ঠভাবে কাজ করছিও। সো আমি যেটা মনে করি যে দেখেন, একদম বটম লাইন যেটা, সেটা হচ্ছে যিনি চুরি করবেন, যিনি দুর্নীতি করবেন, ওনার সেফ এক্সিট নাই, এটা হবে না। আর যিনি করবেন না, ওনার কোনো টেনশন নাই। সুতরাং এটা আমরা একটা ফুল স্টপ দিতে পারি। আপনারাও এই মিডিয়া এটা নিয়ে বেশি আর আলোচনা করবেন না, কারণ এগুলো আলোচনা করে আপনি মঞ্জু ভাই বলেছে, আমরা আলোচনা করলাম না অযথা এর ব্যাপার। যারা দুর্নীতি করবে তারা ধরা পড়বেই। আজকে যেমন আপনি দেখবেন আগামী আরও 5 বছর 10 বছর শেখ হাসিনার মন্ত্রীদের, এমপিদের, তার যত ইয়ারা ছিল, এগুলা ধর্মের কল বাতাসে নড়বে। শেখ হাসিনা নিজেই তো বলেছে আমার পিয়নের 400 কোটি টাকা আছে। তো উনার যে পিয়নের থাকলে মালিকের কত থাকবে, এটা তো মানুষ সাধারণভাবে ধরে নেয়, তাই না? এগুলো তো এমনি বেরিয়ে যাবে। আমি আপনাকে যদি পিয়নের থাকে তাহলে মালিকের থাকবে, তাহলে পিএস এর থাকলে কি হবে, এটা একটু চিন্তার বিষয়। না, এই তো বলছি, আপনি কারো মুখ তো আটকে রাখতে পারবেন না। আপনার যদি বলেন যে আমার পিএস এর এত টাকা আছে, তাহলে তো মানুষ বলবেই তো আপনার কত টাকা আছে, তাই না? আপনার কয়েক লক্ষ, হ্যাঁ, আপনার আরো বেশি থাকবে। এখন প্রশ্ন আমি যেটা আপনাকে বলি সেটা হলো যে এই রাষ্ট্রটাকে আমি হতাশ না এই জন্য যে এই যে আপনি প্রশ্ন তুলছেন বারবার, জুলাই নিঃসঙ্গ হয়ে যাচ্ছে কিনা, আমরা জবাব দিতে বাধ্য হচ্ছি, মানুষ আমাদের কথা শুনছে এবং মানুষের আকাঙ্ক্ষাটা প্রতিফলিত হচ্ছে। এটা কিন্তু আমাদের দায়, এটা আমাদের শুনতে হবে এবং করতে হবে। আমরা যদি না করি, আমি আজকে একটা বড় অনুষ্ঠানে গিয়েছিলাম, অনেক সময় ধরে আমি সেখানে ছিলাম, আমি তাদেরকে সেখানে বলেছি, সেখানে তরুণদের নিয়ে আলোচনা উঠেছে, তরুণ এবং নারীদের ক্ষমতায়ন। দেখেন আমাদের যে তরুণরা এই কাজটা করলো, হ্যাঁ, আমি একে প্রায় কথা শুনতে হয়, বড় বড় রাজনৈতিক দলগুলো আমাদেরকে ইশারা করে খারাপভাবে বলে যে আপনারা এই সমস্ত ছেলেপেলেরা নাকি বেয়াদব, বলছে এই সমস্ত বেয়াদব ছেলেপেলে এগুলা জুলাই অভ্যুত্থানের। আমি তখন সবসময় বলি, আমি বললাম যে ভাই এগুলা বেয়াদব বলেই তো শেখ হাসিনাকে হটাইতে পারছে, আমার আপনার মতো ভদ্রলোক তো হাসিনাকে হটাইতে পারি না, ঠিক আছে? তো আমি এই জন্য বলি যে দেখেন, নতুন প্রজন্মকে অ্যাক্সেস দিতে হবে, ওদের ভুল হবে, ভুলটাকে আমাদের তীব্র ভাষায় সমালোচনা করে সংশোধন করতে হবে। কিন্তু মনে রাখতে হবে যে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে মরতে দেওয়া যাবে না এবং জুলাই আকাঙ্ক্ষা অবশ্যই বাংলাদেশে প্রিভেইল করবে, এটাকে কেউ হটাইতে পারবে না। রক্তের একটা দেনা আছে রে ভাই, বুঝছেন? আমাদের মুক্তিযুদ্ধের আমরা অনেক কিছু পাই নাই, এটা সত্য, আমাদের অনেক ব্যর্থতা আছে, এটা সত্য, কিন্তু একটা দেশ যে তৈরি হয়েছে। আজকে সেদিন আমাকে একজনের প্রশ্ন করেছিল যে জামাত ক্ষমতায় আসতে পারে কিনা, মানে এবারের ইয়েতে। আমি বললাম যে জামাত ক্ষমতায় আসলে তো আমি খুশি হব, কারণ জামাত নিজেই বলেছে যে এই বাংলাদেশ তৈরি হলে এখানে এটা ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে। তাহলে এই বাংলাদেশে যদি জামাত ক্ষমতা আসে, তাহলে জামাতের যে থিসিসটা দিয়েছিল সেটা ভুল প্রমাণিত হবে না, এটা ভারত হয় না, বরং এটা আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসে, জামাত হয়ে গেছে। আমি এই থিসিসের জন্য আমি চাই যে জামাত অন্তত ক্ষমতা আসুক।